অলোকেশ, আচ্ছা ইউনিট 2 তো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা এবার কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমি ডিসকাস করছি ইয়ারে ইউনিট 2 এর, ঠিক আছে। দেখো তোমরা আনসার করার চেষ্টা করো। ইউনিট 2টা কি বাড়িতে একবারও রিভাইজ করা হয়েছিল? আচ্ছা অবজেক্টিভ কোয়েশ্চেনগুলো বোধহয় আগের দিন বলছিলাম, তাও আরেকবার রিপিট করে দিচ্ছি। ফার্স্ট অবজেক্টিভ কোয়েশ্চেন আছে, ঠিক আছে। ফার্স্ট এটা হচ্ছে 2016-এর। ফার্স্ট অবজেক্টিভ কোয়েশ্চেন হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন শুড বি স্টোরড নিয়ার দ্য অপশন 1 হচ্ছে ইন ওপেন স্পেস, অপশন বি হচ্ছে ইন ক্লিন অ্যান্ড ড্রাই প্লেস, অপশন সি হচ্ছে নিয়ার দ্য এক্সিস্টিং ইনস্টলড মেশিন, আর ডি হচ্ছে ইন ওয়ান সাইড অফ ফ্যাক্টরি। আমি আবার বলছি, কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন শুড বি স্টোরড, অপশন 1 ইন ওপেন স্পেস, অপশন বি ইন ক্লিন অ্যান্ড ড্রাই প্লেস, অপশন সি নিয়ার দ্য এক্সিস্টিং ইনস্টলড মেশিন, অপশন ডি ইন ওয়ান সাইড অফ ফ্যাক্টরি। চেষ্টা করো বলার। রেসপন্স করো। বলতে পারবে কোথায় ইলেকট্রিক্যাল মেশিন কোথায় স্টোর করা উচিত? ওপেন স্পেসে, না ক্লিন অ্যান্ড ড্রাই প্লেসে, নাকি এক্সিস্টিং ইনস্টলড মানে যেখানে মেশিন আছে সেখানটা, নাকি ফ্যাক্টরির একটা সাইডে? আগের দিন এই কোয়েশ্চেনের আনসার কিন্তু ডিসকাস হয়েছিল, একজন ম্যাম আনসার আমাকে দিয়েছে। বলুন, হ্যাঁ আমার হ্যাঁ, ক্লিয়ারলি জানা তো। কোয়েশ্চেনটা হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন শুড বি স্টোরড in open space, in clean and dry place, near the existing installed machine, in one side of factory. এই চারটে অপশন আছে। থার্ড অপশন ম্যাম, এক্সিস্টিং। ম্যাম Very নিয়ার good. দ্য এক্সিস্টিং হবে না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, নিয়ার দ্য এক্সিস্টিং ইনস্টল মেশিন। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছি, কজেস অফ ব্রেকডাউন আর, কজেস অফ ব্রেকডাউন আর, অপশন 1 হচ্ছে নেগলিজেন্স, অপশন বি হচ্ছে ইনকারেক্ট ইনস্টলেশন, অপশন সি হচ্ছে ওভারলোডিং, অ্যান্ড অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। ওভারলোডিং ম্যাম। আমি আবার বলছি, কজেস অফ ব্রেকডাউন, অপশন এ হচ্ছে নেগলিজেন্স, ঠিক আছে, অপশন বি হচ্ছে ওভারলোডিং, অপশন বি হচ্ছে ইনকারেক্ট ইনস্টলেশন, অপশন সি হচ্ছে ওভারলোডিং, অ্যান্ড অপশন ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। ঠিক আছে এবার বলো কি বলছিলে, বলো। ছোটন জয় বললো বলে ওভারলোডিং। আমি আরেকবার বলবো। হ্যাঁ ভেরি গুড, ঠিক আছে, ওভারলোডিং। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, হ্যাঁ এটা 2013। ডু নট ড্যাশ দ্য মোটর অন দ্য ফ্লোর, ডু নট ড্যাশ দ্য মোটর অন দ্য ফ্লোর। ইনস্টল। গুড। 2016 এর কোয়েশ্চেন, ব্রেকডাউন ম্যাম মেইনটেনেন্স। হ্যাঁ বলো।
এগুলো তো আগের দিন হয়ে গেল। হ্যাঁ, এই যে ওই জন্যই বলছি, অনেকে ছিল না আগের দিন, তাই জন্য এটা আবার ডিসকাস করে দিচ্ছি। দেখছি আজকে অনেকে আরো আছে যারা জয়েন আগের দিন করেনি। ঠিক আছে। ওকে ম্যাম, ঠিক আছে। হুম হুম হুম। তাহলে হচ্ছে ব্রেকডাউন মেনটেনেন্স ইজ ক্যারিড আউট when an equipment dash. Breakdown maintenance is carried out when an equipment dash. কখন হবে বলো? ব্রেকডাউন মেনটেনেন্স কখন করব? যখন ইকুইপমেন্টের কি হবে, বা মেনটেনেন্স বেসিক্যালি আমি কখন করছি, ইকুইপমেন্ট কি প্রবলেম হলে আমি করব। কি কারণে করতে পারি? मैम फॉल्ट कंडीशन है। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভেরি গুড। ইকুইপমেন্ট ইজ ফেসিং এনি ফল্ট। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন অবজেক্টিভের। ইন্সপেকশন অফ ইলেকট্রিক্যাল মেশিন, ঠিক আছে, ইন্সপেকশন অফ ইলেকট্রিক্যাল মেশিন is done after dash. 2012 question. Inspection of electrical machine is done after dash. Inspection of electrical machine is done after dash. কখন ইন্সপেকশন করি মেশিনের? কমন সেন্স থেকে বলো, তো কমন সেন্স। ম্যাম ফল্ট দেখা দিলে ইন্সপেকশন করছি ইনস্টলেশন। এক্স্যাক্টলি, ভেরি গুড, ইনস্টলেশন। ঠিক আছে, নট আমার ফল্টের জন্য বসে থাকতে হবে, ফল্টের জন্য আমি রিপেয়ারমেন্ট মেনটেনেন্সে যাবো। ঠিক আছে, বাট জেনারেলি কমন সেন্সে আমাদের যদি কোনো রকম মেশিনকে আগে বলে যে ইন্সপেকশনের জন্য আসে কখনো, ঠিক আছে, তখন আমরা কখন ইন্সপেকশনের মানে প্রসেসটা চালাবো, যখন আমার মেশিন ইনস্টল হয়ে যাবে। ইন্সপেক্ট কি করবো, যে প্রপারলি ইনস্টল হয়েছে কিনা, ঠিক মতো রান করছে কিনা। ঠিক আছে, তো এই কাজগুলো দেখার জন্য আমাকে কি করতে হবে, মেশিনটাকে ফার্স্টে ইনস্টল করতে হবে। ঠিক আছে, এটা 2012। 15 জন। হুম, কিছু বলছো? আচ্ছা, ছোটন একটু মিউট করো তো মাইকটা। ছোটন, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার লং আনসার টাইপ কোয়েশ্চেন, যেগুলো তোমাদের কোয়েশ্চেনে ইয়ারে এসেছিল, প্রিভিয়াস ইয়ারে, লং আনসার টাইপ। ঠিক আছে, কোয়েশ্চেন ফার্স্ট এসেছিল হোয়াট ইজ মেনটেনেন্স, মেনশন ভ্যারিয়াস ফ্যাক্টরস টু বি কনসিডার্ড অ্যাট দ্য টাইম অফ প্রিপেয়ারিং শিডিউল অফ মেনটেনেন্স, ক্লাসিফাই ভ্যারিয়াস টাইপস অফ প্রিভেন্টিভ মেনটেনেন্স। ঠিক আছে, আরেকটা দিয়েছিল কোয়েশ্চেন, প্রিপেয়ার আ মেনটেনেন্স শিডিউল অফ 200 kVA 11 kV by 400 volt 3-phase oil cooled distribution transformer. আচ্ছা, তো এইটা লং আনসার টাইপে, মানে পার্ট এ, পার্ট বি, পার্ট সি ছিল। তো 2016 কোয়েশ্চেন। তো যদি হোয়াট ইজ মেনটেনেন্স বলে, তাহলে কি বলবে? হোয়াট ইজ মেনটেনেন্স কাকে বলে? নর্মালি বলো, আমার কোনো ডেফিনেশন চাইছি না। মেনটেনেন্স বলতে আমরা কি বুঝি, জাস্ট বেসিক কনসেপ্ট থেকে বলো। মেনটেনেন্স বলতে আমরা কি বুঝি? ম্যাম, যে কোনো ডিভাইসের একটা রেগুলার চেকআপ, রেগুলার বলতে মানে উইকেন্ড বা একটা মান্থ ওয়াইজ একটা চেকআপকেই মেনটেনেন্স বলতে পারি। হ্যাঁ, এটা ভেরি গুড, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর আরেকটু কিছু বলো, আর কি কি ফ্যাক্টরস থাকে মানে মেনটেনেন্সে, মানে আমরা কি কি করি, আরেকটু বলো, আরেকটু। খুব ভালো পয়েন্ট বলেছো।
মানে মেনটেনেন্স আমরা কেন করি, কেন করছি? ম্যাম কোনো ফল্টকে ঠিক করার জন্যই মেনটেনেন্সটা করা হচ্ছে। ইনকেস কোনো ফল্ট হয়ে থাকলে সেটা যাতে না হয় তার জন্য। ঠিক আছে, মানে কোনো রকম ডিভাইস যদি কোনো রকম ফেলিয়ার ফেস করে, ঠিক আছে, মানে রানিং কন্ডিশনে চলাকালীন, তো তখন আমাদের দেখতে হয় যে অ্যাকচুয়াল যেরকম আউটপুট পাওয়ার কথা সেরকম যদি আউটপুট আমাদের মেশিন না দিতে পারে, ঠিক আছে, সেরকম পারফরমেন্স যদি দিতে না পারে, তখন আমরা মেনটেনেন্স করি সেই মেশিনের বা রিপেয়ারমেন্ট করি, ঠিক আছে। আরেকটা হচ্ছে আমাদের মেনটেনেন্স করা আরো বেশি করে দরকার, কারণ আমরা যখন একটা মেশিন ইনস্টল করছি তার একটা মানে লাইফ স্প্যান থাকে, ঠিক আছে, মেশিনের পার্টিকুলার একটা লাইফ স্প্যান থাকে। তো সেই লাইফ স্প্যানটা যতটা পারা যায়, মানে মানে যতদিন সার্ভিস দেওয়া যায়, ম্যাক্সিমাম নাম্বার অফ ইয়ার্স, ঠিক আছে, তো সেটা আমরা চেষ্টা করি যাতে যতটা পারা কভার আপ করা, ঠিক আছে। তো সেই লাইফ স্প্যানটাকে কভার আপ করতে গেলে মেশিনটাকে প্রপারলি আমাকে লুব্রিকেশন করা, ঠিক আছে, বা প্রপারলি মানে কোনো রকম স্ক্রিউ বা কিছু লুজ হয়ে গেলে সেগুলোকে টাইট করা, মানে কোনো রকম রিপেয়ারমেন্টের কোনো ফ্যাক্টরস থাকলে সেগুলোকে প্রপারলি চেক আপ করানো, এইটা হচ্ছে আমাদের মেনটেনেন্সের আন্ডারে পড়ে। তো এই ফ্যাক্টরসগুলো যেহেতু খুব ইম্পর্টেন্ট, তাই জন্য আমাদের মেনটেনেন্স করাটা খুব জরুরি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের মেনটেনেন্স কাকে বলে, এইগুলো মানে মেনটেনেন্স কখনো দিলে তো এই ফ্যাক্টরসগুলো বা এই পয়েন্টসগুলো জাস্ট লিখে দেবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেনশন ভ্যারিয়াস ফ্যাক্টরস টু বি কনসিডার্ড অ্যাট দ্য টাইম অফ প্রিপেয়ারিং শিডিউল অফ মেনটেনেন্স। একটা মেনটেনেন্স শিডিউল চার্ট তৈরি করতে গেলে কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতে হবে, কি কি ফ্যাক্টর দরকার? দেখো, পিডিএফ এর হেল্পটাও নিতে পারো, ঠিক আছে, মানে পিডিএফটা দেখো, খুলে দেখো যে পারছো কিনা আনসারটা। পিডিএফ আওয়ার্স এর অফ হেল্প ইউজ মেশিনটার, বলো বলো বলো। তারপরে আওয়ার্স অফ ইউজ, এইটাও তো একটা মেন ফ্যাক্টর একটা। আওয়ার্স অফ ইউজ মানে কতক্ষণ ধরে ইউজ হবে মেশিনটা। না, শিডিউল প্ল্যান মানে শিডিউল মানে একটা মানে কি বলবো, একটা চার্ট তৈরি করতে বলেছে যে প্রথমে আমাকে কি কি মানে ফ্যাক্টর করতে হবে, মানে একটা শিডিউল, যে রুটিন তৈরি করি সেই রুটিনের মধ্যে কি কি থাকবে, মেনটেনেন্সে কি কি পার্ট কভার করতে হবে, সেই চার্ট একটা তৈরি করাতে আমাদের কি কি পয়েন্ট রাখতে হবে, সেই চার্টটা চেয়েছে। দেখো পিডিএফটা খুলে পিডিএফ এর মধ্যে পাচ্ছ কিনা। আমি কোয়েশ্চেনটা আরেকবার বলছি, মেনশন ভ্যারিয়াস ফ্যাক্টরস টু বি কনসিডার্ড অ্যাট দ্য টাইম অফ প্রিপেয়ারিং শিডিউল অফ মেনটেনেন্স। ম্যাম ফর প্রিভেন্টিভ মেনটেনেন্স। না না, নর্মাল মেনটেনেন্স, কোনো ভাগাভাগিতে আমি যাচ্ছি না, কোনো রকম পার্টিকুলার কিছু, নর্মাল শিডিউল কি চার্ট করা দরকার একটা, দেখো পাবে পাবে। মেনটেনেন্সের মধ্যে কি কি পাচ্ছ দেখো, বলো আমাকে। ফ্যাক্টর গুলো খোঁজো, মেনটেনেন্সের ফ্যাক্টর গুলো খোঁজো, নট টাইপ অফ মেনটেনেন্স। স্টেপ 1 স্টেপ 2 করে কিছু লেখা আছে? স্টেপ 1 স্টেপ 2 হ্যাঁ করে, ম্যাম। হ্যাঁ কি কি আছে বলো। এখানে ক্রিয়েট আ প্ল্যান, ইনভেন্টরি ফেসিলিটি, ইকুইপমেন্টস। এক্স্যাক্টলি, এটা হচ্ছে যদি মেনশন ভ্যারিয়াস ফ্যাক্টর বলে যেগুলো আমাকে কনসিডার করা উচিত শিডিউল অফ মেনটেনেন্স তৈরি করার টাইমে, এইগুলো হচ্ছে সেই ফ্যাক্টরগুলো, ঠিক আছে। তাহলে প্রথমে একটা প্ল্যান ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, ফেসিলিটি কি কি আছে ইকুইপমেন্টের সেটা আমাকে আগে নোট ডাউন করতে হবে, প্রিভেন্টিভ মেনটেনেন্সের কি কি প্রসিডিওর আছে সেটা একটা চার্ট তৈরি করতে হবে, তারপর প্রিভেন্টিভ মেনটেনেন্স শিডিউলের একটা চার্ট তৈরি করতে হবে, যে টিম আমাদের
মেনটেনেন্সের ব্যাপারটাকে দেখবে, মেনটেনেন্স ডিপার্টমেন্ট যেই টিমটা দেখবে সেই টিমটাকে আমাকে ভালো করে ট্রেন করতে হবে। আর লাস্ট হচ্ছে আমাদের ভালো করে মানে ইন্সপেকশন করা বা যেগুলো এগুলোকে অ্যানালাইজ করতে হবে, কিভাবে অ্যাডজাস্টমেন্ট করা যায় আর কিভাবে মেশিনের মেনটেনেন্স ইমপ্রুভ করা যায় সেই ফ্যাক্টরগুলোকে কনসিডার করতে হবে। তো এই 6টা পয়েন্ট আছে, ঠিক আছে? তো ফ্যাক্টর যদি বলে কখনো মেনটেনেন্সের, এই 6টা স্টেপ লিখবে। আচ্ছা, আর দেখো আর নিচে চার্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছ চার্ট একটা? ম্যাম হ্যাঁ হ্যাঁ বলো। বলছি ক্রিয়েট আ প্ল্যান বলে যে স্টেপ 1 এর যে আছে না একটা, তো ওটা হ্যাঁ হ্যাঁ বলতে কি কোনো মেশিনের কি মানে ভাগ ভাগ করে মেনটেনেন্স করা হবে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা মেশিনের আলাদা করে প্ল্যান চার্ট ক্রিয়েট করা হয়, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা ডিভাইস তো, মানে সব ধরো মোটরের জন্য একরকম, জেনারেটরের জন্য একরকম, ঠিক আছে? তো প্রত্যেকটা মেশিনের জন্য আলাদা আলাদা প্ল্যান চার্ট থাকে, মানে ডিভাইস টু ডিভাইস ভ্যারি করে সেই প্ল্যান। কারণ মেশিনটা যেহেতু আলাদা, মানে মেশিন সব জায়গাতে এক মেশিন নয়, সব প্রত্যেকটা মেশিন ডিভাইস আলাদা। তো ওর যা যা তোমার ক্যারেক্টারিস্টিক্স আছে, আরেকটা এলিমেন্টের বাইরে আরেকটা ডিভাইসের আলাদা আলাদা রকম ক্যারেক্টারিস্টিক, তো ক্যারেক্টারিস্টিক টু ক্যারেক্টারিস্টিক ভ্যারি করবে, সেই অনুযায়ী প্ল্যান চার্টও ভ্যারি করবে। তাই আলাদা আলাদা মেশিনের আলাদা আলাদা প্ল্যান চার্ট থাকে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে আম, আচ্ছা দেখো তো আর নিচে কি কোনো ইয়ে ছিল ফ্যাক্টর যেগুলো, সেখানে দেখো তো পিডিএফ এ এই যে 6টা স্টেপ আছে, তারপর আর কোনো চার্ট দেখতে পাচ্ছ, আর কোনো একটা ডায়াগ্রাম আছে, ব্লক ডায়াগ্রাম দিয়ে অ্যারো দিয়ে? Yes, হ্যাঁ ma'am. ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ম্যাম প্রিভেন্টিভ মেনটেন্যান্সের ফ্যাক্টর গুলো। প্রিভেন্টিভ মেনটেনেন্স ফ্যাক্টর তো ওগুলো? হুম। আচ্ছা ঠিক আছে, ওটা যদি প্রিভেন্টিভ মেনটেনেন্সের কখনো ফ্যাক্টর দেয় তাহলে তখন ওটা প্রিভেন্টিভ মেনটেনেন্সের ক্ষেত্রে ওই চার্ট যে ডায়াগ্রামটা আছে ওটা দেবে, ঠিক আছে? যে ক্লাসিফাই যে ভ্যারিয়াস টাইপ অফ প্রিভেন্টিভ মেনটেনেন্স। আচ্ছা এটা গেল। আচ্ছা নেক্সট হচ্ছে আরেকটা কোয়েশ্চেন করলাম, যেটা সেটা বোধহয় এখানে নেই, এটা হচ্ছে 2016 কোয়েশ্চেন। প্রিপেয়ার আ মেনটেনেন্স শিডিউল অফ 200 kVA 11 kV by 400 kV 3-phase oil cooled distribution transformer। এই কোয়েশ্চেনটা পারলে লিখে রাখতে পারো, আর যদি চাও তো আমি এটা আলাদা করে তোমাদের ম্যাম ইয়েতে দিয়ে দেবো। আরেকবার বলুন। প্রিপেয়ার আ মেনটেনেন্স শিডিউল, prepare a maintenance schedule of 200 kVA, 11 kV by 400 kV, 3-phase oil cooled 3-phase oil cooled distribution transformer। ম্যাম প্রিভেন্টিভ মেনটেন্যান্স বলুন। না এটা আলাদা কোয়েশ্চেন। হ্যাঁ না বলছি এটার কি এই যে ট্রান্সফরমার এটা প্রিভেন্টিভ মেনটেন্যান্সের জন্য? না না, এটা আমি একটা নর্মাল কোয়েশ্চেন, এটা জাস্ট আলাদা, ঠিক আছে? 2016 এটা কোনো ওই হিসেবে আমি বলছি ম্যাম না, ঠিক আরেকবার আছে? রিপিট করে দেবেন? আমি বলছি, দাঁড়াও 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 দাঁড়াও, কনফিউজ হয়ে না, এটা আলাদা কোয়েশ্চেন, পুরো একদম স্টার মার্ক করে লিখে রাখো। প্রিপেয়ার আ মেনটেনেন্স শিডিউল, আমাকে একটা শিডিউল চার্ট তৈরি করতে বলছি, ঠিক আছে? অফ 200 kVA, অফ 200 kVA, কমা 11 kV by 400 volt, 11 kV by 400 volt, three-phase oil cooled, three-phase oil cooled, three-phase oil cooled distribution transformer, three-phase oil cooled distribution transformer।
হয়েছে? কোয়েশ্চেন লেখা হয়ে গেছে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার বলছি যে এখানে কি কি লাগে। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তিনটে ফ্যাক্টর থাকে, ঠিক আছে, যেটা একটা পাওয়ার ট্রান্সফরমারে ডেইলি বেসিসে চেক করা দরকার। কি কি ফ্যাক্টর? সেটা হচ্ছে, ফার্স্ট অফ হচ্ছে রিডিং অফ ম্যাগনেটিক অয়েল গজ অফ মেন ট্যাঙ্ক অ্যান্ড কনজারভেটর ট্যাঙ্ক। ম্যাগনেটিক অয়েল গজ কি সেটা বলে দিচ্ছি। তিনটে ফ্যাক্টর কি? রিডিং অফ ম্যাগনেটিক অয়েল গজ অফ মেন ট্যাঙ্ক অ্যান্ড কনজারভেটর ট্যাঙ্ক। নাম্বার 2 থাকে হচ্ছে কালার অফ সিলিকা জেল ইন ব্রিদার। আর নাম্বার 3 থাকে হচ্ছে লিকেজ অফ অয়েল ফ্রম এনি পয়েন্ট অফ আ ট্রান্সফরমার। তাহলে ম্যাগনেটিক অয়েল লেভেল গজটার কাজ কি? ম্যাগনেটিক অয়েল লেভেল মানে অয়েল লেভেল গজের কাজ হচ্ছে যে ও কি করে, ট্রান্সফরমার যে ইনসুলেটিং অয়েলটা থাকে কনজারভেটর ট্যাঙ্কে, ঠিক আছে, ম্যাগনেটিক অয়েল লেভেলের গজের মধ্যে কি করে, সে একটা ডিভাইসে একটা পয়েন্টার থাকে। তো সে পয়েন্টারটা কি করে, ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে? যে ট্রান্সফরমার ইনসুলেটিং অয়েলের যে লেভেলটা আছে সেটা কমছে না বাড়ছে। তো সেটা একটা কনজারভেটর ট্যাঙ্কের মধ্যে যে ইনসুলেটিং অয়েল লেভেলটা আমরা রাখছি, তো সেটাকে একটা ইন্ডিকেটরের কাজটা কে করে দিচ্ছে? ম্যাগনেটিক অয়েল লেভেল গজ। তো এটা বেসিক্যালি একটা মেকানিক্যাল ডিভাইস, ঠিক আছে। আর ওটার মধ্যে কি কি পার্ট থাকে? একটা ফ্লোট থাকে, আর একটা বেভিল গিয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে, আর একটা ইন্ডিকেটিং ডায়াল থাকে। তো এত ডিটেলস দরকার নেই। তো তোমরা মনে রাখবে যে ম্যাগনেটিক অয়েল গজের হচ্ছে কাজ যে আমার কনজারভেটর আর কনজারভেটর ট্যাঙ্কের যে আমার ট্রান্সফরমার ইনসুলেটিং অয়েলটা আমি রাখছি, সেটা কতটা আপ ডাউন হচ্ছে সেটা ইন্ডিকেটরের হিসেবে কাজ করে আমার ম্যাগনেটিক অয়েল লেভেল গজ, ঠিক আছে। সেকেন্ড ফ্যাক্টর কি হচ্ছে? সেকেন্ড ফ্যাক্টর থাকে হচ্ছে আমার সিলিকা জেল, যেটা আমরা ব্রিদারের ক্ষেত্রে ইউজ করে থাকি ট্রান্সফরমারে, সেটার কালারটা ভ্যারি করছে কিনা। ফার্স্ট পয়েন্ট আগে লিখে নাও। ফার্স্ট পয়েন্টে লেখো যে দেয়ার আর থ্রি মেন থিংস। উপরে হেডিং দাও যে ডেইলি বেসিস মেনটেনেন্স অ্যান্ড চেকিং। উপরে হেডিং দাও ডেইলি বেসিস মেনটেনেন্স অ্যান্ড চেকিং। তাহলে লেখো there are three main things which needs to be checked. There are three main things which needs to be checked on a power transformer in daily basis. There are three main things which needs to be checked on a power transformer in daily basis. Point number 1, point number 1 লেখো reading of capital M O G, ক্যাপিটালে লিখবে, reading of capital M O G, reading of capital M O G, ব্র্যাকেটে লিখবে ম্যাগনেটিক অয়েল লেভেল গজ, ম্যাগনেটিক অয়েল লেভেল গজ GAUGE, রিডিং অফ MOG, ব্র্যাকেটে লিখবে ম্যাগনেটিক অয়েল লেভেল গজ।
of main tank and conservator tank, of main tank and conservator tank, of main tank and conservator tank. নাম্বার 2 লেখো, হলে বলবে, পয়েন্ট 1 লেখা হলে বলবে। ম্যাম আরেকবার রিপিট করুন এটা। রিডিং অফ ক্যাপিটাল এম ও জি, রিডিং অফ ক্যাপিটাল এম ও জি, ব্র্যাকেটে ম্যাগনেটিক অয়েল লেভেল গজ, ব্র্যাকেটে লিখবে ম্যাগনেটিক অয়েল লেভেল গজ, ব্র্যাকেট ক্লোজ করে দাও, অফ মেইন ট্যাঙ্ক অ্যান্ড কনজারভেটর ট্যাঙ্ক, অফ মেইন ট্যাঙ্ক অ্যান্ড কনজারভেটর ট্যাঙ্ক। হয়ে গেছে ম্যাম। ঠিক আছে, আচ্ছা পয়েন্ট নাম্বার 2 লেখো, পয়েন্ট নাম্বার 2 লেখো কালার অফ সিলিকা জেল ইন ব্রিদার, পয়েন্ট নাম্বার 2 লেখো কালার অফ সিলিকা জেল ইন ব্রিদার, কালার অফ সিলিকা জেল ইন ব্রিদার, কালার অফ সিলিকা জেল ইন ব্রিদার। আচ্ছা ব্রিদার কি? কেউ বলতে পারবে ব্রিদার কি? ম্যাম ট্রান্সফার, ওই যে বাইরে থেকে যে বাতাসের মধ্যে যে আর্দ্রতা থাকে সেটাকে করে নেয়। হ্যাঁ বলো, ঠিকই বলছো, বলো ব্রিদারটা কি করে? ট্রান্সফার মধ্যে যে এটা যায় মানে ব্রিদারটা আমরা লাগাই কেন? ওই বাতাসের মধ্যে নমনীয়তা দূর করে, না এটা না, দূর করে। ট্রান্সফরমারের ব্রিদিং এর দরকার কেন হয়? ট্রান্সফার বিদার মধ্যে যে সিলিকা জেলটা থাকে, বাতাসের হুম, মধ্যে, বাতাসের মধ্যে যে এগুলো থাকে, ডাস্ট গুলো থাকে, ওইগুলোকে করে ভেরি নেয়। গুড। ঠিক আছে, তার মানে যখন আমার ট্রান্সফরমার অয়েল যেটা গরম থাকে, যখন সেটা কুল ডাউন করছে তখন সেই মুহূর্তে কি করে, যে আমার ব্রিদারটা ওই অ্যাটমসফিয়ার থেকে এয়ারটাকে ইনটেক করে। এবার এয়ার ইনটেক করার টাইমে কি হয়, এয়ার ইনটেক করার সময় বাতাসে যে আমার নানা রকমের ময়েশ্চার বা ডার্ট যেগুলো থাকছে, ঠিক আছে, নোংরা, তো সেগুলো কি করে সিলিকা জল ক্রিস্টালগুলো সেগুলোকে রিমুভ করে দেয়। তো এই কারণে আমরা বেসিক্যালি ট্রান্সফরমারে ব্রিদার ইউজ করে থাকি। তো এইবার যদি কোনো রকম এই কালার চেঞ্জ হয় আমার এই ব্রিদারে, মানে সরি সিলিকা জেলে, তো সেটা একটা ইন্ডিকেশন যে কোনো কিছু একটা হয়তো সিলিকা জেলের বা ব্রিদারে কোনো একটা রকম প্রবলেম হচ্ছে, যার ফলে সিলিকা জেল আরো হয়তো বেশি করে পরিমাণে দেওয়া দরকার বা সিলিকা জেল পাল্টানো দরকার। তো কালার অফ সিলিকা জেলের উপরে আমরা ইন্ডিকেট করতে পারি যে সেটার মেনটেনেন্স দরকার আছে কি নেই। ঠিক আছে, তাহলে ওই জন্য পয়েন্ট নাম্বার 2 কালার অফ সিলিকা জেল ইন ব্রিদার। আর নাম্বার 3 পয়েন্ট হচ্ছে leakage of oil from any point of a transformer, leakage of oil from any point of a transformer। নাম্বার 3 হচ্ছে leakage of oil from any point of a transformer, leakage of oil from any point of a transformer। লেখা হলে বলবে।
লিকেজ অফ অয়েল ফ্রম এনি পয়েন্ট অফ আ ট্রান্সফরমার, এটা হচ্ছে থার্ড পয়েন্ট। হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, সিলিকা জেল বেসিক্যালি আরেকটা জিনিস মনে রাখবে, আর সিলিকা জেল হচ্ছে বেসিক্যালি তোমার ব্লু কালারের হয়, মানে যেটা ড্রাই সিলিকা জেল যেটা আমাদের ট্রান্সফরমারে দেওয়া থাকে। ইন কেস যদি কখনো ময়েশ্চার ইনটেক করে নেয় এয়ার থেকে, তখন কি হয়, ওটা পিঙ্কিশ কালার হয়ে যায়। তো পিঙ্কিশ কালার যদি হয়ে যায়, তার মানে ময়েশ্চার অলরেডি ভিতরে ঢুকে গেছে। তো সেই টাইমে আমার মেনটেনেন্স করার প্রয়োজন হয়। কারণ হচ্ছে যদি একবার ময়েশ্চার ঢুকে যায়, তাহলে সেটার ফাংশনটা অনেকটা নষ্ট হয়ে যায়। তাই আমাকে আবার সিলিকা জেল নতুন করে রিপ্লেস করতে হয়, মানে ময়েস্টেড সিলিকা জেল রিমুভ করে আমাকে আবার ড্রাই সিলিকা জেল ব্রিদারে ভরতে হয়। তো এই কারণে জাস্ট কালার ইন্ডিকেশনের জন্য আমার কালারটাকে নোটিস করতে হয়, যে যদি ব্লু থেকে ইনকেস পিঙ্ক কালার হয়ে যায়, তখন মানে হচ্ছে ইন্ডিকেট করে যে আমার সিলিকা জেলের মধ্যে আমার ময়েশ্চার ঢুকে গেছে অ্যাটমসফিয়ারের থেকে। তাহলে ড্রাই সিলিকা জেলের কালার হচ্ছে ব্লু, আর ময়েস্ট সিলিকা জেলের কালার হচ্ছে আমার পিঙ্ক। এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আমাদের ডেইলি বেসিসে মেনটেনেন্স। ঠিক আছে, ডেইলি বেসিসে মেনটেনেন্স। আচ্ছা, ইয়ারলি বেসিসে কি মেনটেনেন্স করা হয়? ইয়ারলি বেসিসে কি মেনটেনেন্স করা হয়, হেডিং দাও ইয়ারলি বেসিস ট্রান্সফরমার মেনটেনেন্স শিডিউল। এটা ডেইলি বেসিস গেল, এবার নেক্সট হচ্ছে ইয়ারলি বেসিস ট্রান্সফরমার মেনটেনেন্স শিডিউল। ইয়ারলি বেসিস ট্রান্সফরমার মেনটেনেন্স শিডিউল। ম্যাম, হ্যাঁ ম্যাম এই যে ট্রান্সফরমার বা মোটরের যে মেইনটেনেন্স শিডিউল এইগুলো আপনি পড়াচ্ছেন, ম্যাম হুম। এইগুলো আমি বিদিশা ম্যামের পিডিএফ এ দেখেছিলাম। প্রিভেন্টিভ মেইনটেনেন্স, তারপরে কারেক্টিভ মেইনটেনেন্স, এই সবের নিচে একদম লাস্টে ছিল দেখছিলাম। আপনার ম্যামের কি একই সিলেবাসে মানে দুবার করে করা আছে এটা? আমি তো ম্যাম তো বোধহয় ইউনিট 3 থেকে মোস্ট প্রবাবলি ইউনিট 6 অবধি আছে। 3 4 5 6। তো ইনস্টলেশন হয়তো ম্যাম কি মানে ট্রান্সফরমারের কোনো পার্ট পড়াচ্ছেন? ট্রান্সফরমারের কিন্তু মেনটেনেন্স ছিল একটা, মানে ট্রান্সফরমার মেনটেনেন্সের জন্য একটা আলাদা ইউনিট আছে। হ্যাঁ ম্যাম, একটা মানে পড়ানো শুরু করেছিল। আর হ্যাঁ এই যে এইগুলো করাচ্ছেন, এই যে ইয়ারলি বেসিস ডেইলি বেসিস, এটা আমি ম্যামের পিডিএফ এ দেখেছি। হ্যাঁ, আমার মনে হয় ট্রান্সফরমার মেনটেনেন্স তোমাদের আলাদা একটা ইউনিট আছে শুধু ট্রান্সফরমারের উপরে, ওখানে এই পার্টটা কমন থাকতে পারে। ঠিক আছে, কারণ ওখানে তোমাদের, দেখছিলাম মোটরেরও আছে, তারপর অল্টারনেটর সবারই ম্যাম দিয়ে রেখেছে দেখি, হ্যাঁ মানে একটা কারণ চার্ট হচ্ছে, করে। হ্যাঁ কারণ হচ্ছে তোমাদের যে নেক্সট ইউনিট গুলো আছে, সেখানে পার্টিকুলারলি কয়েকটা মেশিনের আলাদা আলাদা করে মেনটেনেন্সের পার্ট আছে। আর মানে পুরো আমি যেমন থ্রু আউট একটা ওভারঅল ভিউ দিয়ে দিচ্ছি যে মেনটেনেন্স কিভাবে করা উচিত। ঠিক আছে, সব মেশিনের একটা ওভারঅল ভিউ ফার্স্ট মানে সেকেন্ড ইউনিটে যেটা আছে। আর তোমাদের ইউনিট 3 4 5 6-এ এক একটা ইউনিটের নামগুলো পড়বে ট্রান্সফরমার বা অল্টারনেটর, যেরকম পার্টিকুলার একটা ডিভাইসের উপর বেস করে সেই পার্টিকুলার ডিভাইসের কি কি মেনটেনেন্স দরকার বা সেই ইনস্টলেশন কি কি দরকার, সেই পার্টিকুলার ডিভাইসটাকে ধরে পুরো দেওয়া আছে। তোমাদের ইআইএমটি সিলেবাসটাই এরকম দেওয়া, যে ফার্স্ট হচ্ছে ওভারঅল ভিউ দিয়ে দিয়ে কয়েকটা ডিভাইসের পুরো চার্ট ধরে ধরে বা কয়েকটা ডিভাইসের পুরো মেনটেনেন্স শিডিউল, ইনস্টলেশন, মানে নেসেসিটিস কি কি দরকার সেগুলো কয়েকটা ডিভাইসের শুধু ইয়ে করেছে। এটা যেহেতু থিওরিটিক্যাল সাবজেক্ট, আর তোমাদের ইনস্টলেশনের মধ্যে, আচ্ছা অয়ন একটুখানি মিউট করো, অয়ন একটু মিউট করো। হুম। তো এবার তোমাদের যেহেতু এই সিলেবাসে ফার্স্টে দেওয়া হয়েছে যে ওভারঅল ভিউ যেটা পুরো মেশিনের, সেগুলো কয়েকটা মানে ডিসকাশন হবে। আর নেক্সট যেটা দেওয়া হয়েছে যে কয়েকটা ডিভাইস যেগুলো থাকবে, সাপোজ ট্রান্সফরমার, অল্টারনেটর, মোটর, যেগুলো ইম্পর্টেন্ট মেশিন ইউজ করা হয়, সেইগুলোর ইন ডিটেলসে ডিসকাশন, কি কি মেনটেনেন্স দরকার, ঠিক আছে, কি কি ইনস্টলেশনের টাইমে কি কি পয়েন্টস জানা দরকার, এইগুলো হচ্ছে তোমাদের ইউনিট 3 4 5 6-এ আছে। আর লাস্টে যে পয়েন্টটা আছে, লাস্টে যেটা আছে দেখবে তোমাদের একদম 7 আর 8-এ, সেটা হচ্ছে ইনস্টলেশন, সেটা কি জিনিস। আর লাস্ট ইউনিট 8-এ আছে আরডি। ঠিক আছে, তো এইটার মধ্যে ঘুরিয়ে ফিরে অলমোস্ট অনেক কিছু কমন পেয়ে যাবে, মানে ইউনিট হয়তো ফার্স্ট ইউনিটে যেটা পড়ছো সেটা কিছুটা পার্ট হয়তো 7-এ বা 6-এ কমন পেয়ে গেলে এরকম হবে। ঠিক আছে, মানে কারণ
তোমাদের সিলেবাসটা এরকম ভাবে দেওয়া যে মিক্স আপ হয়ে যাবে, কিছু কিছু জায়গা সুপার ইম্পোজ করে যাবে। তা তোমার এই জায়গাটা পড়েছিলে বলছে তো ম্যাম, তো এই জায়গাটা তাহলে কভার আপ করে দিয়েছে মনে হয় ট্রান্সফরমারে, কারণ ওই পার্টটা হয়তো এখানটা এটা থাকার মানে এটাই থাকার কথা মোস্ট প্রবাবলি। রোহান শোনা যাচ্ছে? আরেকবার বলুন। হ্যাঁ, তাহলে ম্যাম তো এই পার্টটা করিয়ে দিয়েছো বলছো। হ্যাঁ ম্যাম, এই চার্ট গুলো আমাদেরকে পড়ে নিতে বলছিল, যে এগুলো আচ্ছা থিওরি আছে, আচ্ছা এগুলো একবার তোমাদের পড়ে নিতে হবে। আচ্ছা, তো চার্ট গুলো কি পড়েছিলে, পড়া হয়েছিল একবারও? না ম্যাম, চার্ট গুলো এখনো পড়া হয়নি, ওর উপরে সবে এখন আমি মেনটেনেন্স গুলো পড়ছি, এখনো চার্ট গুলো পড়া হয়নি। আচ্ছা, কি কি মেনটেনেন্স আছে বলো তাহলে। ওখানে দেখছিলাম একটা যেরকম আছে, ফার্স্টেই তো ছিল প্ল্যান্ড মেনটেনেন্স আর আনপ্ল্যান্ড। তারপরে প্ল্যান্ড এর মধ্যে ওটাকে ডিভাইড করে করে দিচ্ছে ম্যাম রুটিন মেনটেনেন্স, তারপরে কারেক্টিভ মেনটেনেন্স, তারপরে প্রিভেন্টিভ হুম। মেনটেনেন্স। তারপর এইটা প্রিভেন্টিভ যেমন এই পয়েন্টগুলো আমি করিয়েছিলাম আগের দিন, আর মানে ইউনিট 2 এর ওই পার্টটায়, যে কারেক্টিভ মেনটেনেন্স, প্রিভেন্টিভ মেনটেনেন্স, প্রেডিক্টিভ মেনটেনেন্স, 0 আওয়ার মেনটেনেন্স যেগুলো করিয়েছিলাম, পিরিয়ডিক মেনটেনেন্স। 0 আওয়ার মেনটেনেন্সটা আবার ওই ম্যাম পিডিএফ এ নেই, ওখানে আবার অন্য মেনটেনেন্স, মানে প্রিভেন্টিভ হ্যাঁ, কারণ মেনটেনেন্স এর আবার কারণ দুটো ওটা তো ভাগ আলাদা আছে, টাইম ইউনিট, ওই গ্রেডেড। ইউনিটে ওই পার্টিকুলার ডিভাইসের জন্য যে মেনটেনেন্স গুলো দরকার সেগুলো ম্যাম ডিসকাস করে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পার্টটা যখন কভার আপ হয়ে গেছে, তাহলে এই পার্টটা তোমাকে একবার পড়ে নিতে হবে, ঠিক আছে। আর আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা যেহেতু তোমাদের এসেছিল 2016-এ, 2016-এ এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, এটা কিন্তু জেনারেলি আসে। তো এই ট্রান্সফরমারের এই মেনটেনেন্স পার্টটা কিন্তু খুব ভালো করে পড়বে। মানে তোমাদের ডেইলি বেসিস মেনটেনেন্স চেকিং, ইয়ারলি বেসিস মেনটেনেন্স চেকিং, আর একটা হচ্ছে হাফ ইয়ারলি বেসিস মেনটেনেন্স চেকিং। ডেইলি বেসিস বলতে 30 ডেজ মেনটেনেন্স চেকিং যেটা করা হয়, হাফ ইয়ারলি বলতে 6 মাস পর পর যেটা করা হয়, আর ইয়ারলি বলতে মানে প্রত্যেক বছর একবার করে যে মেনটেনেন্স শিডিউলটা চেক করা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে জাস্ট এটা বলো যে মেনটেনেন্স কত রকমের হয়, মেনটেনেন্স কত রকমের হয়। মেনটেনেন্স কত রকমের হয় বলো, একটু আগে নিজে বললে। প্ল্যান্ড আর আনপ্ল্যান্ড, না, একদম ফার্স্ট যেটা আমি বলছি। যে পার্ট গুলো পড়িয়েছিলাম ইউনিট 2 এর বেসিসে বলছি, কি কি মেনটেনেন্স ছিল। ওখানে দেখেছিলাম হচ্ছে রুটিন মেনটেন্স ছিল, কারেক্টিভ মেনটেন্স ছিল, তারপরে প্রিভেন্টিভ ছিল, জিরো। পিরিয়ডিক মেনটেন্স। এই কটাই মানে মনে আছে। হ্যাঁ, আর 0 আওয়ার মেনটেনেন্স, ঠিক আছে। এই মানে তোমাদের যদি মেনটেনেন্স কখনো দেয় যে কত রকম টাইপের মেনটেনেন্স আছে, তাহলে এই 5টা পয়েন্ট লিখতে হবে, 5টা বা 6-7টা, যেগুলো প্ল্যান্ড আনপ্ল্যান্ড বলছো ওগুলো মিক্স আপ করে দিলেও কোনো অসুবিধা নেই। তো এই কটা 5-6টা পয়েন্ট লিখলেই হবে। মার্কসটা দেখে নেবে কত দিচ্ছে, যদি বেশি মার্কসের কোয়েশ্চেন হয়, ধরো 7 to 8 মার্কস, তাহলে সব রকম মেনটেনেন্স ঢুকিয়ে দেবে, ঠিক আছে, সব রকম মেনটেনেন্স লিখবে, 7-8টা পয়েন্ট লিখবে। বা যদি 4 to 5 মার্কস হয়, তাহলে 5টা পয়েন্ট লিখলে মোর দ্যান এনাফ। একটু মার্কসটা দেখে নেবে, যখন কোয়েশ্চেন দেবে মার্কসের উপর বেস করে কিন্তু আনসার করবে। আচ্ছা, আর লাস্ট যে কোয়েশ্চেন তোমাদের এসেছিল ইউনিট 2 থেকে, দাঁড়াও, 2017-এ, why and at what situation preventive maintenance is preferred over breakdown maintenance. Why and at what situation preventive maintenance is preferred over breakdown maintenance. বলতে পারবে? বলো, এটা কমন সেন্স থেকেই পারবে, নামটা ভালো করে শোনো। why and at what situation preventive maintenance is preferred over breakdown maintenance, মানে আমি প্রিভেন্টিভ মেনটেনেন্সকে কেন এন্ড কোন সিচুয়েশনে বেশি প্রায়োরিটি দেব ওভার ব্রেকডাউন মেনটেনেন্স। প্রিভেন্টিভ মেইনটেনেন্স আমি ব্রেকডাউন থেকে বাঁচানোর জন্যই করব, মানে একটা রেগুলার ধরনের মেইনটেনেন্স করায় ওটা।
মানে বেসিক্যালি ভেরি গুড। তাহলে প্রিভেন্ট যদি আমি করতে পারি আগে মেনটেনেন্স, মানে প্রিভেন্টিভ মেনটেনেন্সের স্টেপস যদি আমি এই থেকে নিতে পারি, তাহলে ব্রেকডাউন হওয়ার চান্সেস অনেক কমে যাবে, মানে মিনিমাইজ হয়ে যাবে। ঠিক আছে, তার ফলে কি হবে, প্রিভেন্টিভ মেনটেনেন্স যদি আমি প্রপারলি শিডিউল ওয়েতে আমি মেনটেন করি, তাহলে আমার নানা রকম ইন্টারাপশন যেগুলো আমার সিস্টেমে মানে রানিং কন্ডিশনে যেগুলো আমি ফেস করতে পারি, যা বা ইকুইপমেন্টগুলো যেগুলো রানিং কন্ডিশনে ফেস করতে পারে, সেই ফেলিয়ারের হাত থেকে আমি মেশিনগুলোকে বাঁচাতে পারবো। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, আমি আমার মেশিনের লাইফ স্প্যান প্রোটেক্ট করতে পারছি, লাইফ স্প্যান বাড়াতে পারছি। ঠিক আছে, যার ফলে আমার পারফরমেন্স অফ মেশিন আরো বেটার হচ্ছে। ঠিক আছে, ফিউচারে। তো এইটার জন্যই আমি বেসিক্যালি প্রিভেন্টিভ মেনটেনেন্সকে আমি আমার ব্রেকডাউন মেনটেনেন্সের থেকে বেশি প্রায়োরিটি দিই। ওকে, একদম ঠিক আছে। ঠিক আছে, এই পয়েন্টগুলো লিখলেই না। আর আবার 2017 আবার সেম কোয়েশ্চেন রিপিট হয়েছে, এক্সপ্লেন ইন ব্রিফ দ্য মেনটেনেন্স অফ শিডিউল ট্রান্সফরমার। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আবার রিপিট হয়েছে, তার মানে বুঝতেই পারছো ট্রান্সফরমার 2016-17 পর এই দুটো ইয়ারে কিন্তু রিপিট হয়েছে। তাই জন্য বলছি ট্রান্সফরমারের যে মেনটেনেন্স শিডিউল চার্ট, তা ওটা কিন্তু খুব ভালো করে পড়বে। ঠিক আছে, তাহলে এটা ছাড়া আপাতত মানে ইউনিট 2 তে আর সেরকম কোনো কোয়েশ্চেন নেই। 2018-19-20 আমাকে দেখতে হবে, কিছু যদি এক্সট্রা কোয়েশ্চেন্স থাকে সেগুলো আমি তোমাদের সাথে ডিসকাশন করে দেবো। ঠিক আছে, আচ্ছা তোমাদের আমি গুগল ক্লাসরুমে দেখো তো ইনস্টলেশন ইউনিটটাকে আপলোড করেছি গুগল ক্লাসরুমে। ইউনিট 7 দেখো তো ইনস্টলেশন হ্যাঁ ম্যাম। আপলোড করা আছে। আছে তো? ওকে, আমি নেক্সট দিন তাহলে ইউনিট 7টা স্টার্ট করব। ইউনিট 7 দেখো তো কতগুলো পেজ আছে পিডিএফ এ। পঁচিশ 26টা কি আছে দেখো তো পুরোটা ইউনিট 7 এ। 23টা ম্যাম, কটা? 23টা, 23 ম্যাম। 23টা তো? আচ্ছা 23, ঠিক আছে ঠিক আছে। আমি এখান থেকে দেখে নিচ্ছি, কিছু যদি ইনকেস মিস আউট যদি না হয়ে যায় আমি ওটা এক্সট্রা দিয়ে দেবো। আমি তাহলে নেক্সট দিন ইনস্টলেশন স্টার্ট করছি। আর আপাতত ইন্টারনালের জন্য বা সেমিস্টারের বেসিসেও বলছি, তোমরা এই ইউনিট 1 ইউনিট 2টা ভালো করে তাহলে রিভাইজ করা স্টার্ট করে দাও, কারণ যদি ইউনিট টেস্ট উইদিন নেক্সট 2 উইকস হয় তাহলে এই দুটো থাকবে ফর শিওর, ইউনিট 1 আর 2 আমার পার্ট থেকে। ঠিক আছে, আমি ইনস্টলেশন নেক্সট দিন স্টার্ট করে দেবো। আর তারপর ইউনিট 7 কমপ্লিট হয়ে যাওয়ার পর ইউনিট 7-এর কোয়েশ্চেন আনসার ডিসকাস করবো, কারণ ইউনিট 7টা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যান্ড একটু লেন্দি আছে চ্যাপ্টারটা। ঠিক আছে, আর লাস্ট আমার যে পার্টটা আর্থিং সেটা কমপ্লিট হয়ে গেলে তাহলে এগুলো একটু ভালো করে পড়ো। ম্যাম, আর গ্রুমিং ম্যাম ক্লাসগুলো নেক্সট উইক কিন্তু কি ভালো করে করবে। ইন্টারনাল? হ্যাঁ বলো। বলছিলাম ম্যাম নেক্সট উইক কি ইন্টারনাল হবে? নেক্সট উইক না, বলছি যে যদি নেক্সট 2-3 উইকস এর মধ্যে ইন্টারনাল হয়, আর নেক্সট উইকে ইন্টারনাল নেই, যদি ধরো 3 সপ্তাহ পর যদি কোনো রকম ইন্টারনালের নোটিশ আসে, আমার পার্ট থেকে ইউনিট 1 আর ইউনিট 2টা থাকবে। ঠিক আছে? ওকে ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আজকের জন্য আমি লিভ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম।